আমি যেটা বলছিলাম যে লং কেসটা হচ্ছে একটা আসলে গল্পের মতো। আমরা এই পেশেন্টের যে গল্পটা এখানে আমরা পরীক্ষক এক্সামিনের কাছে প্রেজেন্ট করব, কিন্তু প্রেজেন্ট করব টেকনিক্যালি। তো এটার ফার্স্ট স্টেপটা হচ্ছে আমি একটু দ্রুত রিভিউ করি যেহেতু আমাকে শেষ করতে হবে। ফার্স্টে হচ্ছে পার্টিকুলার্স অফ দ্য পেশেন্টের পরে থাকবে হচ্ছে চিফ কমপ্লেন, বা কেউ এখানে কোনো স্যার প্রেজেন্টিং কমপ্লেন এই কথাটা প্রেফার করেন। তারপর হচ্ছে হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস, এরপরে পাস্ট ইলনেস, এবং এরপরের পয়েন্টগুলো আমরা সবাই জানি, এই জন্য আমি বেশি হাইলাইট করছি না। এখন কথা হচ্ছে দুইভাবে এক্সামিনার আমাদেরকে বলতে পারেন। একটা হচ্ছে বলতে পারেন প্রেজেন্ট দ্য স্যালেন্ট ফিচার দ্যাট ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট। এটাই সাধারণত স্টুডেন্টদেরকে বলা হয় যে স্যালেন্ট ফিচারটা প্রেজেন্ট করতে। আর 2 নম্বর আরেকটা বলতে পারে, সেটা হচ্ছে প্রেজেন্ট ইওর কেস। তো ফার্স্টে যখন আমাদের পরীক্ষা শুরু হবে, আমি পরীক্ষা ওরিয়েন্টেড ডিসকাশনটাই বেশি করছি, যেহেতু হোপফুলি আমাদের নিউমোনিয়া অ্যাজ এ টপিক পড়া শেষ হয়ে গিয়েছে। এখন পরীক্ষা যদি প্রথমে আমাকে শুনতে হবে যে আমাকে কি বলতে বলা হলো, এটা কি স্যালেন্ট ফিচার বলতে বলা হলো নাকি প্রেজেন্ট ইওর কেস। যদি প্রেজেন্ট ইওর কেস হয় তাহলে কিন্তু আমাদের শুরু করতে হবে পার্টিকুলার্স থেকে। পার্টিকুলার্সের প্রত্যেকটা পয়েন্ট ইনক্লুডিং নেম, এজ, সেক্স, তারপরে প্রেজেন্ট অ্যাড্রেস, লোকাল অ্যাড্রেস, তারপরে তার অকুপেশন, প্রত্যেকটা পয়েন্ট উল্লেখ করে যেতে হবে। ডেট অফ অ্যাডমিশন, ডেট অফ এক্সামিনেশন, সব কিছু। আর যদি স্যালেন্ট ফিচার থাকে তাহলে আমাদেরকে স্যালেন্ট ফিচারের মতো করে প্রেজেন্ট করতে হবে। আচ্ছা, এখন এবার আসি আমরা পার্টিকুলারলি নিউমোনিয়া ডিসকাশন যদি আমরা করতে চাই, প্রথমে একটু চিন্তা করি যে কেস আসলে সেটা কিভাবে আসতে পারে। আমি যদি আমার কেসটাই চিন্তা করি, আমার পেশেন্ট ছিলেন একজন মিডল এজড মেল। সে ছিলেন, ওনার কোনো কোমরবিডিটিস ছিল না, তিনি নন ডায়াবেটিক ছিলেন, নর্মোটেনসিভ ছিলেন, নন স্মোকার ছিলেন, তিনি ছিলেন একজন ফার্মার, তিনি চিটংয়ের রুরাল এরিয়া থেকে এসেছেন। তার প্রেজেন্টিং কমপ্লেন ছিল তার জ্বর, ফিভার ফর 14 days অ্যান্ড কাফ ফর 10 days। এই দুইটা ছিল তার মেন কমপ্লেন। এখন আমি এখানে, আমরা জানি চিফ কমপ্লেন যখন আমি প্রেজেন্ট করব, বা প্রেজেন্টিং কমপ্লেন হোয়াট এভার উই সে, যখন আমরা প্রেজেন্ট করব তখন আমরা খেয়াল রাখবো দুইটা সিরিয়ালে আমরা সাজাতে পারি। একটা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য সিভিয়ারিটি, অ্যাকর্ডিং টু দ্য ডিউরেশন। আমি যেরকম এখানে সাজিয়েছি ডিউরেশন অনুযায়ী, তার জ্বর ছিল 14 দিনের, এরপরে তার গত 10 দিন ধরে কাশি। আচ্ছা, এইখানে আর কি চিফ কমপ্লেনে নিউমোনিয়ার পেশেন্ট প্রেজেন্ট করতে পারে? তার হিমোপ্টাইসিস হতে পারে অকেশনালি, তারপরে তার হচ্ছে মেইনলি জ্বর আর কাশি হয়ে থাকে, আর অকেশনালি হিমোপ্টাইসিস হয়। এই তিনটাই আমাদের মেইনলি প্রেজেন্টিং কমপ্লেন হয়ে থাকে। এরপরে আসি আমি হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস, যেখানে আমি মেইনলি চিফ কমপ্লেনটাকে ইলাবোরেশনটা করব। অ্যাকর্ডিং টু দ্য স্টেটমেন্ট অফ দ্য পেশেন্ট, হি ওয়াজ রিজনেবলি ওয়েল 14 days ব্যাক। আই রিপিট, 14 days ব্যাক। 14 daysটা কেন বলছি? যেহেতু আমি এই 14 দিনের গল্পটা প্রেজেন্ট করব, কাজে 14 দিন আগে আমি ধরে নিব সে সম্পূর্ণ সুস্থ ছিল। কাজেই কথাটা হবে অ্যাকর্ডিং টু দ্য হিস্ট্রি অফ দ্য পেশেন্ট, he was reasonably well 14 days back. Then he developed fever বলার পরপর আমি 6টা পয়েন্ট এখানে উল্লেখ করব। প্রথমেই হচ্ছে ফিভারের অনসেটটা কী ছিল, তারপরে এটা হাই গ্রেড ছিল না লো গ্রেড ছিল, এরপরে হাইয়েস্ট রেকর্ডেড টেম্পারেচার কত ছিল, তারপরে এটা পারসিস্ট করতো কতদিন এবং সাবসাইড করতো কিভাবে, এবং সাবসাইড করার সময় তার কি এক্সেসিভ সোয়েটিং ছিল কিনা, এবং ফিভারটা কি অ্যাসোসিয়েটেড উইথ চিলস অ্যান্ড রাইগর্স ছিল কিনা। তাহলে আমি যদি আবার শুরু থেকে বলি, দ্য পেশেন্ট প্রেজেন্টেড উইথ সাডেন অনসেট অফ হাই গ্রেড ফিভার which was intermittent in nature and the associated with chills and rigor. The highest recorded temperature was 102 degree Fahrenheit and the fever persisted for few hours and subsided by taking the antipyretic. However, the fever was not associated with any excessive sweating. তাহলে ফিভার যদি আমি উল্লেখ করি তাহলে আমার এর সাথে 5 থেকে 6টা পয়েন্ট অবশ্যই উল্লেখ করতে হবে। অনসেট,
গ্রেডিং, লো গ্রেড অর হাই গ্রেড ফিভার, এবং তারপরে হচ্ছে ফিভার ইন্টারমিটেন্ট না কন্টিনিউ না রেমিটেন্ট, কীরকম ফিভার। সাধারণত নিউমোনিয়ার ক্ষেত্রে আমরা ইন্টারমিটেন্ট কথাটা ইউজ করতে পারি এবং এই ফিভারটা হয় হাই গ্রেড ফিভার। তারপরে ইউজুয়ালি পারসিস্ট ফর ফিউ আওয়ার্স, মেবি, সবসময় না, এই পেশেন্টের ক্ষেত্রে চিলস অ্যান্ড রাইগর ছিল কিন্তু সবসময় থাকে না, মেবি অ্যাসোসিয়েটেড উইথ চিলস অ্যান্ড রাইগর অ্যান্ড সাবসাইডেড বাই টেকিং অ্যান্টিবায়োটিক। এটা ছিল ফিভারের বর্ণনা। আচ্ছা, এরপরে আমরা আসি দ্য ফিভার ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ কাফ। কাফের ক্ষেত্রে আমরা কী কী পয়েন্ট ইম্পর্টেন্টলি বলবো নিউমোনিয়াতে। দ্য কাফ ওয়াজ প্রোডাক্টিভ ইন নেচার অ্যান্ড the patient used to produce moderate amount of sputum which was yellow in color and moderate in amount. He did not mention any episodes of blood stained sputum. ঠিক আছে, তাহলে আমরা এখানে কি বলছি, কাফ যদি হয় প্রথমে আমাদেরকে এটা বলতে হবে যে এটা প্রোডাক্টিভ নাকি নন প্রোডাক্টিভ। ইউজুয়ালি নিউমোনিয়াতে পেশেন্ট প্রোডাক্টিভ কাফ নিয়ে প্রেজেন্ট করে। প্রোডাক্টিভ কাফ, এবং যদি এটা ক্লিয়ার নিউমোনিয়া হয় অর্থাৎ কোনো কমপ্লিকেশন না হয় তাহলে নিউমোনিয়াতে পেশেন্টের মডারেট অ্যামাউন্ট অফ স্পুটাম হবে এবং সেটা ইনফেক্টেড, সো এটা সাধারণত ইয়েলোইশ কালারের হয়ে থাকে এবং মডারেট ইন অ্যামাউন্ট। এখন এখানে এর সাথে এই দুইটা পয়েন্ট আমার মেইনলি ইলাবোরেশনে ছিল, একটা হচ্ছে ফিভার এবং আরেকটা হচ্ছে কাফ। আচ্ছা, তারপরে যেটা আমরা বলবো, এরপরে আমরা সবাই জানি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে আমাকে কিছু নেগেটিভ পয়েন্ট উল্লেখ করে দিতে হবে। যেমন একই প্রেজেন্টেশন কিন্তু একটু বেশি টক্সিসিটি নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে, আমরা সবাই জানি লাং অ্যাবসেস। তারপরে পেশেন্টের কাফ থাকতে পারে হার্ট ফেলিওর যদি থাকে, এবং পেশেন্টের ক্যান্সার যদি থাকে তাহলেও তার একই রকম প্রেজেন্টেশন থাকতে পারে। সো সেই ক্ষেত্রে আমরা কয়েকটা পয়েন্ট উল্লেখ করে দিব। কী কী পয়েন্ট তাহলে আমরা উল্লেখ করব? প্রথমত বলবো however the patient did not mention, আমি একটা পয়েন্ট বলে দিয়েছি অলরেডি, however the patient did not mention any episodes of blood stained sputum and also he did not mention about any kind of weight loss. Then he doesn't have any kind of respiratory distress or any kind of leg swelling, and the patient had never any kind of chest pain now or in previous time. এই কয়েকটা আমি উল্লেখ করে দিলাম। আর আরেকটা জিনিস বলা যেতে পারে সেটা হচ্ছে সুইঙ্গিং রাইজ। আচ্ছা, এটা উল্লেখ করার প্রয়োজন নেই, মোটামুটি কয়েকটি ইম্পর্টেন্ট পয়েন্ট উল্লেখ করলেই যথেষ্ট। তাহলে আমি লং কেস হিসেবে হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসটা আরেকবার বলছি। অ্যাকর্ডিং টু দ্য, আমি একটু রিক্যাপ করে নিচ্ছি। আমার পেশেন্ট ছিল একজন মিডল এজ মেল, যিনি একজন নর্মোটেনসিভ, নন ডায়াবেটিক এবং নন স্মোকার ফার্মার, যিনি এসছেন চিটংয়ের রুরাল এরিয়া থেকে। তার কমপ্লেন হচ্ছে তার ফিভার ফর 14 days and cough for 10 days. According to the statement of the patient, he was reasonably well 14 days back. Then he developed sudden onset of fever. The fever was high grade and intermittent in nature. Highest recorded temperature was 102 degree Fahrenheit, and the temperature used to persist for few hours, and it was associated with chills and rigors and resolved by taking the antibiotic. However, there was no significant sweating with the fever. The fever was associated with cough. The cough was productive in nature. The patient produced moderate amount of sputum which was yellowish in color, and there was no foul smell present in the sputum, and he did not mention any blood stained sputum. On query, the patient denied. Patient told that he did not notice any kind of weight loss. He never had any episodes of chest pain, and there is no respiratory distress present, even in lying flat position, and there is no leg edema present. আচ্ছা, এটা হচ্ছে আমার প্রেজেন্ট ইলনেস। এখন আমি বলবো হিস্ট্রি অফ পাস্ট ইলনেস। যেহেতু আমার পেশেন্টের কোনো সিগনিফিক্যান্ট পাস্ট ইলনেস নেই, তিনি একজন ইয়াং পেশেন্ট, তার এই এপিসোডই ফার্স্ট এপিসোড, কাজে আমার ক্ষেত্রে কোনো হিস্ট্রি অফ পাস্ট ইলনেস সিগনিফিক্যান্ট ছিল না।
কিন্তু আমি যদি ধরে নিলাম এই পেশেন্টের আন্ডারলাইন একটা সিওপিডি ছিল, সে স্মোকার, লং টাইম স্মোকার এবং তার সিওপিডি আছে, তাহলে কি হবে? তখন হিস্ট্রি অফ পাস্ট ইলনেসটা এরকম হবে। এবং আমরা সবাই জানি সিওপিডি পেশেন্টদেরই সাধারণত নিউমোনিয়া হওয়ার টেন্ড বেশি থাকে। তাহলে আমরা এভাবে প্রেজেন্ট করব হিস্ট্রি অফ পাস্ট ইলনেসে। অন কোয়ারি দ্য পেশেন্ট admitted that for last few years he has been suffering of cough which is productive occasionally and it is progressive in nature, and with the cough he also developed some kind of chest tightness which is not associated with seasonal variation. However, it is gradually progressive in manner, and each year, especially during the winter season, even he got admitted in hospital which was treated with some kind of injectable antibiotic and some nebulizers, and now he is taking nebulizers regular basis. এটা আমি ধরে নিলাম, এটা একটা অ্যাজিউম করা ঘটনা যে পেশেন্টের সিওপিডি ছিল এবং সে বলতেছে যে তার প্রায় কাশি থাকে এবং কাশিটা দিন দিন বেড়েই যাচ্ছে, কাশির সাথে অকেশনাল স্পুটাম প্রডিউস করে, সে চেস্ট টাইটনেস থাকে এবং এর জন্য গত 2-1 বছরে তাকে হাসপাতালে ভর্তি হয়ে ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক এবং নেবুলাইজার নিতে হয়েছে এবং সে এখন রেগুলার ইনহেলার ইউজ করছে। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে সিওপিডি আছে, এখন সে আমার কাছে নিউমোনিয়ায় ভর্তি হয়েছে, এরকম একটা কেস। তবে ফাইনাল প্রফে সাধারণত এত কমপ্লিকেটেড কেস দেওয়া হয় না, আমরা সাধারণত ফাইনাল প্রফে একটা ক্লিয়ার কেস দিতেই চেষ্টা করি। সো আমি আশা করি যে আপনাদের কারোরই এরকম ধরনের কেস থাকবে না, খুব ক্লিয়ার একটা নিউমোনিয়া যেটা আমার দেওয়া হয়েছিল ওই রকম একটা কেস থাকবে। আচ্ছা, তারপরে আমরা আসবো অন্যান্য হিস্ট্রি, যেমন ড্রাগ হিস্ট্রি, সে কী ধরনের ড্রাগ নিয়েছে। নিউমোনিয়ার ক্ষেত্রে ইম্পর্ট্যান্ট হচ্ছে যেহেতু তার 14 দিন সে কোনো ধরনের অ্যান্টিবায়োটিক খেয়েছে কি না, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট। এছাড়া আমি তো বলে দিয়েছি অ্যান্টিবায়োটিক নিয়েছে, সো ট্যাবলেট নাপা ডেফিনেটলি থাকবে। তারপরে সে অবশ্যই যদি কোনো, সাধারণত আমাদের রোগীরা অ্যান্টিবায়োটিক খেয়ে আসে, যদি হয়ে থাকে অ্যান্টিবায়োটিকটা কী ছিল, ডোজ কী ছিল, কতদিন সে নিয়েছিল, দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট। এরপরে আমরা সবাই ইমিউনাইজেশন হিস্ট্রি নিতে হবে, সোশিও ইকোনমিক স্টেটাস নিতে হবে, ফ্যামিলি হিস্ট্রি নিতে হবে, তারপরে যদি ফিমেল হয়ে থাকে মেনস্ট্রুয়াল হিস্ট্রি নিতে হবে। এগুলো সবই আমার মনে হয় সবই ডিসকাস করা, কাজে এগুলো আমি ডিটেলসে যাচ্ছি না। তারপরে মেন ইম্পর্টেন্ট যেটা, সেটা আমি এক্সামিনেশনে চলে যাচ্ছি। এক্সামিনেশনে জেনারেল এক্সামিনেশন এবং সিস্টেমিক এক্সামিনেশন আমি দুটো ভাগ করব। জেনারেল এক্সামিনেশনে এই পেশেন্টের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে পেশেন্টের টেম্পারেচার কত, প্রেজেন্ট টেম্পারেচারটা কত। যেমন পেশেন্ট পাইরেক্সিক হতে পারে, সেই ক্ষেত্রে টেম্পারেচারটা ভালো করে মেপে এটা নোট রাখতে হবে। তারপর ইম্পর্টেন্ট হচ্ছে তার রেসপিরেটরি রেট কত, তারপর ইম্পর্টেন্ট হচ্ছে তার পালস রেটটা কত। আচ্ছা, তারপর ইম্পর্টেন্ট হচ্ছে তার ব্লাড প্রেশারটা কত, সে ডিহাইড্রেটেড কিনা। এই কয়েকটা জিনিস মেইনলি ইম্পর্টেন্ট। কেন এগুলো ইম্পর্টেন্ট? টেম্পারেচার ডেফিনেটলি নোট আমরা ডিনোট করতেছি আমাদের হিস্ট্রির সাথে, এটা কারেসপন্ড করে কিনা। রেসপিরেটরি রেট খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা নিউমোনিয়া সিভিয়ারিটি ডিপেন্ড করে এর উপরে। তারপরে পালস রেট নির্ভর করে, এটার সিভিয়ারিটি, নিউমোনিয়া সিভিয়ারিটি নির্ভর করতেছে পালস রেটের উপরে। আমরা সবাই কার্ব স্কোর সম্পর্কে জানি। কার্ব স্কোরের জন্য আমাদের জানতে হবে কনফিউশন, সেরাম ইউরিয়া লেভেল, রেসপিরেটরি রেট এবং ব্লাড প্রেশার। এই চারটা মেইন ইম্পর্টেন্ট। আর এর সাথে লাগবে পেশেন্টের এজ, কার্ব 65 উপরে যদি হয় তাহলে পেশেন্টের এমনিতে একটা পয়েন্ট চলে আসবে তার সিভিয়ারিটির উপরে। কার্ব স্কোর সাধারণত আমরা টপিক ডিসকাশনের সময় সম্ভবত আপনাদের পড়া হচ্ছে, এই জন্য আমি ডিটেলসে গেলাম না। আচ্ছা, তারপরে আমরা যাচ্ছি যেটাতে, সেটা হচ্ছে সিস্টেমিক। আমি জেনারেল এক্সামিনেশনটা আরেকবার বলছি, ইম্পর্টেন্ট হচ্ছে পেশেন্টের টেম্পারেচার কত, পালস রেট কত, রেসপিরেটরি রেট কত, ব্লাড প্রেশার কত এবং পেশেন্ট ডিহাইড্রেটেড কিনা। সাধারণত যেসব পেশেন্ট পাইরেক্সিক হয় তাদের একটু ডিহাইড্রেশন থেকেই থাকে, এই জন্য ডিহাইড্রেশনের পয়েন্টটা আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। আচ্ছা, এরপর আমরা আসি সিস্টেমিক এক্সামিনেশন, দ্যাট ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট। সিস্টেমিক এক্সামিনেশন মেইনলি রেসপিরেটরি সিস্টেম এক্সামিনেশন। অনেক সময় নিউমোনিয়া শর্ট কেস হিসেবে আসতে পারে। আচ্ছা, এখন নিউমোনিয়ার অ্যানাটমিক্যাল কনসিডারেশন হচ্ছে ইট ইজ এ কনসলিডেশন। কনসলিডেশন যেহেতু আমরা সবাই জানি, কনসলিডেশন যদি হয়ে থাকে তাহলে আমরা কি এক্সপেক্ট করব। শুরু থেকে আসি ইন্সপেকশন।
ইন্সপেকশনে চেস্ট মুভমেন্টটা অ্যাফেক্টেড সাইটে রিডিউসড হবে। তারপরে আমরা আসি পালপেশনে আমরা ডালনেস পাবো। ডালনেসটা কী ধরনের ডাল? এটা হবে উডি ডাল। তারপরে আমরা পালপেশনে চেস্ট মুভমেন্টটা হবে রিডিউসড অ্যাফেক্টেড সাইটে। পারকাশনে পাবো ডালনেসটা থাকবে এফেক্টেড সাইটে এবং এটা ডাল হবে, সাধারণত এটা স্টোনি ডাল হয়ে থাকে। যদি কেউ ডালনেসটা মানে ডিটারমিন করতে না পারেন যে এটা স্টোনি ডাল না উডি ডাল, তাহলে কমেন্ট করার প্রয়োজন নাই, খালি ডাল বললেও চলবে। কিন্তু স্পেসিফিক্যালি যদি কেউ বলতে চান তাহলে বলবেন এটা স্টোনি ডাল। লাস্ট হচ্ছে আমরা অসকালটেশনে এফেক্টেড সাইটে আমরা পাবো ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড অ্যান্ড ক্রেপিটেশন প্রেজেন্ট, আর রেস্ট অফ দ্য লাং ফিল হবে নর্মাল। তাহলে আমি সিস্টেমিক এক্সামিনেশনটা আরেকবার রিপিট করছি। প্রথমে ইন্সপেকশনে চেস্ট মুভমেন্ট উইল বি রিডিউসড অন দ্য এফেক্টেড সাইট, মোর প্রিসাইসলি এফেক্টেড এরিয়া। তারপরে এরপরে হচ্ছে পালপেশনে আমরা পাবো চেস্ট মুভমেন্টটা রিডিউসড অন দ্য এফেক্টেড সাইট অর এফেক্টেড রিজিয়ন। তারপরে আমরা পারকাশন করব। পারকাশনে এফেক্টেড সাইটে আমরা পারকাশন নোট পাবো ডাল, মোর প্রিসাইসলি স্টোনি ডাল, এবং অসকালটেশনে ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড উইথ ক্রেপিটেশন প্রেজেন্ট। তাহলে আমার পেশেন্টে ছিল রাইট লোব কনসোলিডেশন, রাইট মিডল লোব কনসোলিডেশন। তাই যদি হয়ে থাকে তাহলে আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে চেস্ট মুভমেন্ট ওয়াজ রিডিউসড অন রাইট সাইড অন লোয়ার চেস্ট, দেন অন ইন্সপেকশন অ্যান্ড পালপেশন। এরপরে হচ্ছে পারকাশনে there was dullness present from 7 to 9 intercostal space from back on right side, and on the mentioned area the breath sound was bronchial and there was crepitation present as added sound. Rest of the lung field was normal in examination. এটা ছিল আমার ফাইন্ডিংস। এই ফাইন্ডিংস থেকে এটা ক্লিয়ার হলো যে এটা একটা রাইট মিডল লোব কনসোলিডেশন। আচ্ছা, এটা বলার পরে তাহলে এটা হচ্ছে আমার এক্সামিনেশন ফাইন্ডিংসে নর্মাল অ্যাকর্ডিং টু দ্য ক্লিনিক্যাল হিস্ট্রি, অ্যাকর্ডিং টু আদার প্রেজেন্টেশন। এরপরে স্যার আমাকে জিজ্ঞেস করবেন হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস। তখন আমি বলবো মাই প্রফেশনাল ডায়াগনোসিস ইট ইজ এ কেস অফ নিউমোনিয়া অথবা কমিউনিটি অ্যাকুয়ার্ড নিউমোনিয়া, এটা বললেও চলে। মোর প্রিসাইজলি যদি কেউ বলতে চায় তাহলে সে রাইট মিডল লোব সেটা উল্লেখ করতে পারে, কিন্তু আমার মনে হয় প্রথমে এটা বলার প্রয়োজন নেই, বরঞ্চ আমরা নিউমোনিয়া বলে ছেড়ে দিই। নেক্সট কোশ্চেন হবে ডু ইউ হ্যাভ এনি ডিফারেন্সিয়ালস। যেহেতু এটা কনসোলিডেশন, পেশেন্টের জ্বর আছে, পেশেন্টের প্রোডাক্টিভ কাফ আছে, কাজেই আমরা একটা ডিফারেন্সিয়ালস আনতে পারি, ইট ক্যান বি এ কেস অফ লাং অ্যাবসেস। আচ্ছা, ওয়াই নট ইট ইজ লাং অ্যাবসেস, ওয়াই ইট ইজ ডিফারেন্সিয়ালস? কারণ পেশেন্ট এর সুইঙ্গিং রাইজ অফ টেম্পারেচার নেই, পেশেন্টের ওয়েট লস নেই, এক্সামিনেশনে পেশেন্টের ক্লাবিং নেই এবং পেশেন্টের হিমোটাইসিস নেই। এই জন্য এটাকে আমি লাং অ্যাবসেস ডিফারেন্সিয়ালে রাখছি। ইট ইজ আমার মেইন ডায়াগনোসিস, ইট ইজ নিউমোনিয়া। আচ্ছা, কনসালটেশন আর একটা অ্যানাটমিক্যাল ডায়াগনোসিস হচ্ছে ম্যালিগনেন্সি, আমরা সবাই এটা জানি। কিন্তু এই ক্ষেত্রে যেহেতু পেশেন্ট ইয়াং পেশেন্ট নন স্মোকার এবং পেশেন্টের হিস্ট্রি মাত্র 2 সপ্তাহের, তার ওয়েট লস নেই, তার ক্লাবিং নেই, তার লিম্ফ্যানোপ্যাথি নেই, সো ইট ইজ ভেরি ভেরি আনলাইকলি টু বি ম্যালিগনেন্সি। সো আমার মেইন ডায়াগনোসিস হচ্ছে প্রফেশনাল ডায়াগনোসিস উইড বি নিউমোনিয়া। এনি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, it could be a case of lung abscess. Why not? I have discussed. Any second differential diagnosis, এটা যদি জিজ্ঞেস করা হয় তাহলে it can be a rare case of malignancy. So which investigation will you advise? Firstly আমি করব chest x-ray, PA view, posterior anterior view. First investigation will be a chest x-ray, PA view. তারপরে হচ্ছে চেস্ট এক্সরেতে আমরা কী পাবো? চেস্ট এক্সরেতে আমরা পাবো কনসোলিডেশন রাইট সাইডে ডেফিনেটলি। আচ্ছা, তারপরে আমরা এরপর নেক্সট ইনভেস্টিগেশন কী করবো? স্পুটামে আমরা কী করব? গ্রাম স্টেনিং, কালচার সেন্সিটিভিটি, AFP, জিন এক্সপার্ট এবং এরপরে ম্যালিগন্যান্ট সেল, এই 5টা। গ্রাম স্টেনিংয়ে আমি কমন নিউমোনিয়া যেসব অর্গানিজম আছে সেগুলো এক্সপেক্ট করি।
এইখানে স্যার কোয়েশ্চেন করবে নিউমোনিয়ার কমন অর্গানিজমগুলো কী কী, যেগুলো আমার মনে হয় অলরেডি আলাপ করা হয়ে গিয়েছে। মোস্ট কমন হচ্ছে নিউমোকক্কাল, এরপরে আরও আসতে পারে ক্লেপশিয়েলা, হিমোফাইলাস, ইনফ্লুয়েঞ্জি, তারপরে স্টেফিলোকক্কাস, যেগুলো মোটামুটি কমন আছে এগুলো। সাধারণত এগুলো সবই আমরা গ্রাম স্টেনিংয়ে পেয়ে যাব। তারপরে স্পেসিফিক্যালি অর্গানিজম দেখার জন্য এবং এটা কোন কোন অ্যান্টিবায়োটিকে সেন্সিটিভ সেইটা দেখার জন্য আমরা কালচার করব। নেক্সট আসবে কমপ্লিট ব্লাড কাউন্ট। আর আরেকটা ডেফিনেটলি, যদিও পেশেন্টের প্রেজেন্টেশন মাত্র 2 সপ্তাহ ধরে, কিন্তু ইট ক্যান বি এ কেস অফ টিউবারকুলোসিস, যেটা আমি উল্লেখ করিনি। এটা অবশ্যই ডিফারেন্সিয়েট। কোনো পেশেন্টের কনসলিডেশন যদি অ্যানাটমিক্যালি আমি পাই, তাহলে আমার মাথায় আসবে ইট ক্যান বি নিউমোনিয়া, ইট ক্যান বি লাং অ্যাবসেস, ইট ক্যান বি টিউবারকুলোসিস, ইট ক্যান বি ম্যালিগন্যান্সি। 4টা, এই 4টা ডিফারেন্সিয়ালসই আমি হিস্ট্রিতে ইলাবোরেট করব এবং ইনভেস্টিগেশনের মধ্যে উল্লেখ করে দেব। আচ্ছা, যেটা আমি বলছিলাম, টিউবারকুলোসিস যদি হয়, স্পুটাম ফর এপি অ্যান্ড জিন এক্সপার্ট এটা আমাদেরকে ক্লিয়ার করে দিবে যে এটা টিবি নাকি ইয়েস অর নো। লাস্টের যেটা, তারপরে লাস্ট না, এরপরে আমাদের লাগবে হচ্ছে একটা সিবিসি। সেখানে আমি দেখব ডাব্লিউবিসি কাউন্ট কত, ডাব্লিউবিসি কাউন্টটা আমি দেখব, ডাব্লিউবিসি কাউন্ট হচ্ছে কত, আর হচ্ছে ইএসআরটা কত এবং নিউট্রোফিল কাউন্টটা কত। এই 3টা আমার পেশেন্টের সেপসিসটা কী পর্যায়ে আছে সেটা বলতে সাহায্য করবে। তারপরে এরপরে আমার নেক্সট ইম্পর্টেন্ট হচ্ছে কিছু বেসলাইন টেস্ট, যেমন পেশেন্টের সিরাম ইউরিয়া কত, এটা আমার জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ সিরাম ইউরিয়া দিয়ে আমি কার্ব স্কোর করবো, অ্যাজ ওয়েল অ্যাজ এটা আমার রেনাল ফাংশন টেস্ট অ্যাসেস করতে সাহায্য করবে। তারপরে হচ্ছে র্যান্ডম ব্লাড সুগার, আমরা একটা সিরাম ইলেকট্রোলাইজ করে রাখবো, আমরা একটা ক্রিয়েটিনিন করে রাখবো, একটা এসজিপিটি করে রাখবো, যদি প্রয়োজন হয় আমরা ইউরিন আরই করব, এবং ইউরিন দিয়ে লিজিওনেলা, আরেকটা ইম্পর্ট্যান্ট এটিওলজিক্যাল এজেন্ট যেটা ইউরিনারি লিজিওনেলা এবং মাইকোপ্লাজমা, এই কয়েকটা আবার ইউরিনারি অ্যান্টিজেন দিয়ে বেশি দেখা হয়, কাজে আমরা ইউরিন আরই এবং ইউরিন অ্যান্টিজেন করব। আচ্ছা, সেকেন্ড লাইন টেস্টের মধ্যে আমরা করব, যদি কেউ ফার্স্ট লাইন শেষ করে সেকেন্ড লাইনে যাস, তাহলে সেকেন্ড লাইন টেস্টের জন্য আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে আলট্রাসোনোগ্রাম অফ চেস্ট অথবা সিটি স্ক্যান অফ চেস্ট, এই দুটো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। আর হচ্ছে ব্লাড কালচার, এই কয়টা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে আমি আরেকবার একটু রিভিউ করি। ডেভিডসনের নিউমোনিয়ার কজ ইনভেস্টিগেশনে একটা অনেক বড় বক্স দেওয়া আছে, এই বক্সটা মেইনলি আমরা রিটেনের জন্য এবং ভাইবার জন্য বেশি আলোচনা করি। লং কেসে সাধারণত আমরা কেস ওরিয়েন্টেড আলোচনাটাই বেশি করি। তো কেস ওরিয়েন্টেড, তবে ডিসকাশনে, লং কেসের ডিসকাশনে অবশ্যই এগুলো উঠে আসতে পারে। সো আমি বলবো এই কেসটা পড়ার সাথে সাথে আপনারা সবাই ডেভিডসনের এই লং কেসের জন্য দেওয়া যে ইনভেস্টিগেশনের বক্সটা আছে, একবার বক্সটা দেখে ফেলবেন। তাহলে আমি যদি শুরু থেকে আরেকবার করি, ভেরি ফার্স্ট ইম্পর্টেন্ট হচ্ছে চেস্ট এক্সরে, মেইনলি পিএভিউতে আমরা এক্সপেক্ট করবো পেশেন্টের কনসলিডেশন থাকবে। 2 নাম্বার হচ্ছে স্পুটামে গ্রাম স্টেইনিং, কালচার সেন্সিটিভিটি, এএনপি, জিন এক্সপার্ট, ম্যালিগন্যান্ট সেল। 3 নাম্বারে হচ্ছে কমপ্লিট ব্লাড কাউন্ট এবং ব্লাড কালচার। 4 নাম্বারে হচ্ছে আমরা র্যান্ডম ব্লাড সুগার করব, ইউরিন আরই করব, ইউরিনারি অ্যান্টিজেন ফর লিজিওনেলা এবং মাইকোপ্লাজমা করব, তারপরে সিরাম ইউরিয়া করব, ইলেকট্রোলাইটস করব, ক্রিয়েটিনিন করব, এসজিপিটি করব, আর হচ্ছে একটা ইসিজি করে রাখবো কোনো ট্যাকাই অ্যারিথমিয়া হচ্ছে কিনা দেখার জন্য। আর এছাড়া আমরা হচ্ছে সেকেন্ড লাইন ইনভেস্টিগেশনের জন্য আলট্রাসোনোগ্রাম করব, তারপরে আলট্রাসোনোগ্রাম অফ চেস্ট ডেফিনেটলি, সিটি চেস্ট করব, আর মোটামুটি এই কয়েকটা টেস্টই আমরা করব। আচ্ছা, এবার আসি ট্রিটমেন্ট। হাউ উইল ইউ ট্রিট দিস পেশেন্ট? আর একটা কোশ্চেনই বাকি, যদি ট্রিট না করা হয় তাহলে কী কী কমপ্লিকেশন দেখা দিতে পারে। হাউ উইল ইউ ট্রিট দি পেশেন্টের মেইনলি ইম্পর্টেন্ট হচ্ছে আমরা প্রথমে জেনারেল ম্যানেজমেন্ট করব, তারপরে স্পেসিফিক ম্যানেজমেন্ট। জেনারেল ম্যানেজমেন্টের মধ্যে লাগবে পেশেন্টের টেম্পারেচার কন্ট্রোল করতে হবে, পেশেন্টের যদি আর কোনো সিমটম থেকে থাকে, যেমন কাশির জন্য আমরা ব্রঙ্কোডায়ালেটর দিতে পারি, তারপরে অ্যান্টিহিস্টামিনিক দিতে পারি, এই দুইটাই মেইনলি। আর স্পেসিফিক ট্রিটমেন্ট হচ্ছে অ্যান্টিবায়োটিকের মেইনলি রেজিমেন্টটা খুব ইম্পর্টেন্ট। রিটেনের জন্য আমরা বক্স যেটা আছে ডেভিডসনের সেটাই সাধারণত এনকারেজ করি, আর তবে কেসের জন্য আমাদের মেইন ইম্পর্টেন্ট হবে অ্যান্টিবায়োটিক রেজিমেন্টটা শুরু করা, যেটা আমরা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিয়ে শুরু করব, এবং তারপরে
আস্তে আস্তে যখন কালচার রিপোর্ট আসবে আমরা সেন্সিটিভিটি অনুযায়ী সেটা অ্যাডজাস্ট করব। এখানে আরেকটা জিনিস ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে কার্ব স্কোর। যদিও এটা রিটেনের জন্য আমি তাও একটু আলাপ করেছি। কার্ব স্কোর অনুযায়ী পেশেন্ট যে স্কোরে পড়ছে সেই স্কোরে আমরা পেশেন্টের ট্রিটমেন্ট করব। যেমন আমরা সবাই জানি কার্ব স্কোর যদি 0 to 1 হয় পেশেন্টের হোম ট্রিটমেন্ট। যেহেতু আমার পেশেন্ট হসপিটালে অ্যাডমিট হয়েছে, সো আমি ধরে নিতেই পারি পেশেন্টের স্কোর 2 or above। তাহলে 2 or above-এর জন্য পেশেন্টের হসপিটালাইজেশন লাগবে। আচ্ছা, এরপরে যেটা লাগবে সেটা হচ্ছে পেশেন্টের অ্যান্টিবায়োটিক অন্তত রেজিমগুলো খুব ইম্পর্ট্যান্ট। রেজিমের জন্য যেটা আমার মনে হয় রিভিশনে 4টা বলেই ভালো হবে। কমনলি আমরা ইউজ করি অ্যামোক্সিসিলিন, এর সাথে হচ্ছে ক্লারিথ্রোমাইসিন অর অ্যাজিথ্রোমাইসিন। আর এছাড়া অন্যান্য আরও রেজিমেন আছে, যেমন ক্লারিথ্রোমাইসিন, এর সাথে ফ্লুকক্সাসিলিন, কোনো কোনো ক্ষেত্রে রিফাম্পিসিন দেওয়া হয়ে থাকে। এই রেজিমটা মোস্ট ইম্পর্টেন্ট। এটা একটু রিটেনের জন্য সবগুলোই উল্লেখ করতে হবে, কিন্তু লং কেসের জন্য নাম এবং ডোজ যে কোনো একটা, যেমন সেফট্রাক্সন প্লাস ক্লারিথ্রোমাইসিন অথবা সেফ্রোক্সাম প্লাস ক্লারিথ্রোমাইসিন, এইরকমভাবে বললেও যথেষ্ট। এবং ট্রিটমেন্টটা হবে 10 to 14 ডেজের। প্রথমে আমরা ব্রড স্পেকট্রাম শুরু করব, 3 দিন পরে কালচার রিপোর্ট আসার পরে আমরা অ্যাডজাস্ট করব। রিপোর্ট দেখে সেই ট্রিটমেন্টটা 14 দিন চলবে। আচ্ছা, এখন নেক্সট কোশ্চেন হচ্ছে পেশেন্ট যদি ট্রিট করা না হয় তাহলে কি ডেভেলপ করবে। ট্রিট যদি করা না হয়, 1 নম্বরে প্যারানিউমোনিক ইফিউশন, এরপরে পেশেন্ট লাং অ্যাবসেস ডেভেলপ করতে পারে, তারপরে সে সেপ্টিসেমিয়া নিয়ে আসতে পারে, সেখান থেকে ARDS হতে পারে, তারপরে পেশেন্ট ডিপ ভেন থ্রম্বোসিস ডেভেলপ করতে পারে, তারপরে হচ্ছে মাল্টি অর্গান ফেইলিউর, মোটামুটি কমন। তবে সবচেয়ে কমন আমরা যেটা দেখি সেটা হচ্ছে লাং অ্যাবসেস এবং প্যারানিউমোনিক ইফিউশন। এই দুইটা ভেরি 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 ইম্পর্ট্যান্ট। আর বাকিগুলো হচ্ছে সিস্টেমিক কমপ্লিকেশন, সেপ্টিসেমিয়া, ARDS, DVT, এগুলো হচ্ছে এমনকি পেশেন্টের এক্সট্রা পালমোনারি যেমন মায়োকার্ডাইটিস নিয়েও পেশেন্ট আসতে পারে, রেনাল ফেলিউর নিয়ে আসতে পারে, মেনিঙ্গো এনকেফালাইটিস নিয়ে আসতে পারে। সাধারণত মাইকোপ্লাজমা নিউমোনির ক্ষেত্রে এই প্রেজেন্টেশনগুলো খুবই ইম্পর্ট্যান্ট। আচ্ছা, তারপরে এখন এই পেশেন্ট আমি ট্রিটমেন্ট দিয়েছি, পেশেন্ট ইমপ্রুভ করতেছে। এখন পেশেন্টকে ধরলাম, স্যার জিজ্ঞেস করলো যে এই পেশেন্টকে কখন তুমি ছেড়ে দিবে। পেশেন্ট ছেড়ে দিব সাধারণত যদি পেশেন্টের টেম্পারেচার নর্মাল হয়, রেসপিরেটরি রেট এবং হার্ট রেট এবং ব্লাড প্রেশার নর্মাল থাকে, মানে মোটামুটি যে প্যারামিটারগুলো ছিল সেগুলো ক্লিনিক্যাল প্যারামিটার সবগুলো ইমপ্রুভ, এবং সে মুখে খেতে পারছে, সে কনফিউজ না, তাহলে আমি পেশেন্টের ডিসচার্জ প্ল্যান করব। যেমন আমার এই পেশেন্টের ক্ষেত্রে তার টেম্পারেচার বেস লাইনে থাকবে এবং তার রেসপিরেটরি রেট এবং হার্ট রেট বেস লাইনে থাকবে, পেশেন্ট সিমটোমেটিক্যালি ইমপ্রুভ করবে, তখন আমি পেশেন্টের ডিসচার্জ প্ল্যান করব এবং সে আমার কাছে ফলো আপ করবে। নিউমোনিয়ার পেশেন্ট ট্রিটমেন্ট শেষে তো বটে, 1.5 মাস পরে আমার কাছে একটা রিপিট এক্সরে করে ফলো আপ করবে। কনসলিডেশনটা 1.5 মাস পর্যন্ত এক্সরেতে পারসিস্ট করতে পারে। যদি 1.5 মাসের পরেও কনসলিডেশন এক্সরেতে পারসিস্ট করে, দেন উই হ্যাভ টু লুক ফর এনি আদার সিরিয়াস ডিজিজ লাইক ম্যালিগন্যান্সি। কাজেই তার লাস্ট ফলো আপটা হবে আমার সাথে 1.5 মাস পরে চেস্ট এক্সরে নিয়ে। যদি চেস্ট এক্সরেতে নর্মাল থাকে তাহলে আমি ধরে নিব এটা কমপ্লিটলি রিজলভড, তখন আমি তাকে রিজলভড নিউমোনিয়া এই ডায়াগনোসিসটা করে দিতে পারি। আমার মনে হয় এইটুকু যদি আমরা মোটামুটি কাভার করি তাহলেই যথেষ্ট। আমি একবার শুরু থেকে আবারও একটু বলছি। ফার্স্টেই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট হচ্ছে প্রেজেন্টেশনে আমরা স্যালেন্ট ফিচার প্রেজেন্ট করব নাকি কেস প্রেজেন্ট করব, দ্যাট ইজ মেইন ইম্পর্ট্যান্ট থিং। যদি স্যালেন্ট ফিচার হয় তাহলে আমরা টেকনিক্যাল টার্মগুলো ইজিলি ইউজ করতে পারি। টেকনিক্যাল টার্মের মধ্যে ইম্পর্ট্যান্ট হচ্ছে পাইরেক্সিয়া, হিমোপটাইসিস, তারপরে হচ্ছে অর্থোপনিয়া, এই টার্মগুলো এই কেসের জন্য জরুরি। যদি আমরা সাইলেন্ট ফিচার প্রেজেন্ট না করি তাহলে আমাদেরকে একেবারে শুরু থেকে প্রেজেন্ট করে আসতে হবে, এবং সেই ক্ষেত্রে টেকনিক্যাল টার্মগুলো ইউজ করা যাবে না। পেশেন্ট আমাদেরকে যা যা বলছে, যেমন ব্লাড স্টেইনড স্পুটাম, তারপরে ফিভার, এই সমস্ত ইউজ করতে হবে। 2 নাম্বার হচ্ছে নিউমোনিয়াতে সাধারণত ফিভার, কাফ ইনভ্যারিয়েবলি প্রেজেন্ট থাকে, অকেশনালি হিমোপ্টাইসিস হতে পারে এবং রেসপিরেটরি ডিস্ট্রেসও হতে পারে। আর তারপরে হচ্ছে এরপরে আমরা ফিভার এবং কাফের যে 5-6টা পয়েন্ট, সেই 5-6টা পয়েন্ট ধরে ধরে প্রেজেন্ট করব। সাধারণত ফিভার হাই গ্রেড থাকে
আর কাফটা থাকে প্রোডাক্টিভ। এইটুকু প্রেজেন্টেশনের পরে আমাদের নেক্সট টপিক থাকবে হচ্ছে ডিডি এক্সক্লুড করে দেওয়া। ডিডির মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে লাং অ্যাবসেস, পেশেন্টের সুইঙ্গিং রাইজ অফ টেম্পারেচার ছিল কিনা, ফাউল স্মেলিং স্পুটাম ছিল কিনা, কপিয়াস অ্যামাউন্ট ছিল কিনা, হেমোপ্টাইসিস ছিল কিনা, এবং তারপর ইম্পর্ট্যান্ট যেটা সেটা হচ্ছে আমাদের টিবি কিনা, ওয়েট লস ছিল কিনা, ম্যালিগনেন্সি কিনা, ওয়েট লস ছিল কিনা, হিমোপ্টাইসিস ছিল কিনা। এই কয়টা মেন ইম্পর্ট্যান্ট। আমি হিস্ট্রি অফ পাস্ট ইলনেস এবং তারপরে আদার্স বলে চলে যাব এক্সামিনেশনে। জেনারেল এক্সামিনেশনের মধ্যে টেম্পারেচার, রেসপিরেটরি রেট, হার্ট রেট এবং ব্লাড প্রেশার মোস্ট ইম্পর্ট্যান্ট। আর নেগেটিভের মধ্যে ক্লাবিং, লিম্ফ্যানোপ্যাথি ইম্পর্ট্যান্ট। তারপর আমরা চলে যাব সিস্টেমিকের প্রেজেন্টেশনের মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে পারকাশন নোট। পারকাশন নোট থাকবে ডাল, এর সাথে ব্রঙ্কিয়াল উইথসন এবং রেপিটেশন। এই তিনটা মেনলি ইম্পর্ট্যান্ট। আচ্ছা, এরপরে আমাদের ডায়াগনোসিস, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হচ্ছে টিবি, ম্যালিগনেন্সি, লাং অ্যাবসেস। এরপরে আমি চলে যাব ইনভেস্টিগেশনের মধ্যে চেস্ট এক্সরে, স্পুটামের গ্রাম স্টেনিং, কালচার, এএপি, জিন এক্সপার্ট অ্যান্ড ম্যালিগনেন্ট সেল, কমপ্লিট ব্লাড কাউন্ট, ব্লাড কালচার। এই চারটা মেন ইম্পর্ট্যান্ট। এরপরে আমরা আদার্সের মধ্যে ইউরিয়া, রেনাল ফাংশন টেস্টের মধ্যে ইলেকট্রোলাইট, এসজিপিটি, ক্রিয়েটিনিন, তারপরে হচ্ছে এমনকি আসলে করলে অনেক কিছু করা যায়, হিমোলাইটিক অ্যানিমিয়ার টেস্টও করা যায়, যাই হোক এগুলো এত বেশি জরুরি না। এরপরে আমরা চলে যাব সেকেন্ড লাইন, সেখানে থাকবে সিটি চেস্ট, আলট্রাসোনোগ্রাম অফ চেস্ট। আর তারপর ট্রিটমেন্টের মধ্যে জেনারেল অ্যান্ড স্পেসিফিক। জেনারেলের মধ্যে সিমটোমেটিক ম্যানেজমেন্ট করবো আমরা, আর স্পেসিফিকের মধ্যে অ্যান্টিবায়োটিক মেনলি ট্রিটমেন্ট শুরু করবো প্রসপেক্টাম অ্যান্টিবায়োটিক আইভি দিয়ে, এবং অ্যাডজাস্ট করব অ্যাকর্ডিং টু দ্য কালচার রিপোর্ট, এবং অ্যান্টিবায়োটিক চলবে 10 থেকে 14 দিন পর্যন্ত। তারপরে পেশেন্ট যখন সিমটোমেটিক্যালি ইমপ্রুভ করবে, টেম্পারেচার বেসলাইন, রেসপিরেটরি রেট, হার্ট রেট বেসলাইন থাকবে, সে ফুড টলারেট করতে পারবে ওরালি, তাকে আমরা ছেড়ে দিব এবং সে আমাদের কাছে 1.5 মাস পর একটা চেস্ট এক্সরে নিয়ে ফলো করবে। পেশেন্ট যদি ট্রিট করার না হয় তাহলে পেশেন্টের ইফিউশন ডেভেলপ করতে পারে, লাং অ্যাবসেস ডেভেলপ করতে পারে, পেশেন্টের সেপ্টিসেমিয়া হতে পারে, এআরডিএস হতে পারে, ডিফিয়ান থ্রোম্বোসিস হতে পারে, মাল্টি অর্গান ফেলিওর হতে পারে, তারপরে মেনিঙ্গোএনকেফালাইটিস ডেভেলপ করতে পারে, মায়োকার্ডাইটিস হতে পারে। এগুলো সব কিছু ডেভেলপ করতে পারে। মোটামুটি এইটাই ছিল আমাদের নিউমোনিয়ার পর লং কেস।